গোষ্ঠী প্রতিরোধী কি পথ? কারণ ইতিমধ্যেই দেখা যাচ্ছে 11 দিনে দেশে করোনায় আক্রান্ত দ্বিগুণ, জানিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। ডাবলিং রেট কমে এসেছে, আশঙ্কা জাগিয়ে কমলো আক্রান্তের ডাবলিং, অর্থাৎ ব্যবধান কমলো। 12.5 দিনে পৌঁছে গিয়েছিলাম আমরা। আশঙ্কার মধ্যেই করোনা নিয়ে কেন্দ্রের নতুন নির্দেশিকা, স্বাস্থ্য মন্ত্রকের নতুন নির্দেশিকা নিয়েও বিতর্ক এবং বিস্মিত চিকিৎসক মহল। কেন্দ্রের নয়া নির্দেশিকায় আমরা লড়াই করতে সবে শুরু করলাম। কেন এই নির্দেশিকা কি রয়েছে, সব নিয়ে আসবো আপনাদের সামনে। করোনা মোকাবিলায় গোষ্ঠী প্রতিরোধের পথেই ভারত। গোষ্ঠী প্রতিরোধটা কি? সুইডিশ মডেলই কি আসলে করোনা প্রতিরোধ এদেশে কার্যকর হবে? সুইডেনের মডেল, এই নিয়েও চলছে বিতর্ক। আমাদের সঙ্গে 4 জন বিশিষ্ট অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ভাইরোলজিস্ট সিদ্ধার্থ জোয়ারদার, চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক সুরজিৎ চট্টোপাধ্যায় এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক। আপনাদের 4 জনকেই স্বাগত জানাই নিউজ 18 বাংলা। একবার দেখে নেওয়া যাক ডাবলিং রেট। দেখুন, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে 11 দিনে দ্বিগুণ আক্রান্ত। আমরা যদি দেখি 26, 27, 28 থেকে 29 এপ্রিল থেকে যদি আমরা দেখি 10ই মে পর্যন্ত 11 দিনে দ্বিগুণ আক্রান্ত। 29 এপ্রিল 31,787, 30 এপ্রিল 33,610, 1 মে 35,365, 2 মে 37,776, 4 মে 40,263। আমরা এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আরো আপনাদের সামনে তুলে ধরবো, আরো অন্যান্য ভাবেও তুলে ধরবো। তবে এই মুহূর্তে যে ডাবলিং রেটের কথা বলা হচ্ছে, সেই ডাবলিং রেটের মাধ্যমে কতটা উদ্বেগ হতে পারে, ডক্টর জোয়ারদার? দেখুন, ডাবলিং রেটের কথা আমরা মাঝখানে যেটা শুনলাম, সেটা হচ্ছে আমরা যেটা লক্ষ্যও করছিলাম, সেটা হচ্ছে যে ব্যবধানটা বাড়ছিল। ইনফ্যাক্ট 12 থেকে 13 দিনের জায়গায় চলে যাচ্ছিল, কিন্তু অল্প সময়ের মধ্যে আবার এটা দেখলাম উল্টো হয়েছে, অর্থাৎ 10 দিনের মধ্যে সেটা ডাবলিং হয়ে যাচ্ছে। সুতরাং এটা যথেষ্টই আমাদের চিন্তার উদ্রেক করছে এবং এই বিষয়টা কিন্তু আমাদের খুবই আরও সিরিয়াসভাবে জিনিসটা নেওয়া উচিত এবং এই ব্যাপারটা কিন্তু আরও আমাদের তৎপরতা বাড়াতে হবে বলেই আমার ব্যক্তিগতভাবে ধারণা। ডাক্তার চট্টোপাধ্যায়, সুরজিৎ চট্টোপাধ্যায়, আপনার কাছে যাব। যে অবস্থায় আমরা এই মুহূর্তে রয়েছি, আমরা আশঙ্কাই করছিলাম যে আগামী জুন জুলাই মাসে পিকে উঠে যাবে আমাদের এই করোনা আক্রান্ত, কিন্তু লকডাউন শিথিলতা এটাও কি একটা অন্যতম কারণ কিনা এই ডাবলিং রেট কমার পেছনে? হ্যাঁ, দেখুন, লকডাউন কিন্তু অনন্তকাল আমাদের দেশে সম্ভব নয়। এটা তো আজকে সবাই বুঝতে পেরেছেন যে লকডাউনের অন্য যে সাইড এফেক্টস গুলো, যাকে আমরা কোল্যাটারাল ড্যামেজ বলি, সেগুলো শুরু হতে থাকছে। তো সুতরাং দীর্ঘদিন অনন্তকাল লকডাউন করে আমাদের দেশে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা যাবে না। তো এইমসের ডিরেক্টর, আমাদের প্রখ্যাত পালমোনোলজিস্ট ডক্টর গুলেরিয়া আগেই বলেছিলেন যে আগামী জুন জুলাই মাসে ভারতে একটা করোনার সংক্রমণ একটা ব্যাপক হারে বৃদ্ধি পাবে, সে লকডাউন তুলে উঠে যাবে এই হিসেব করেই বলেছিলেন। এবং সমস্ত প্যান্ডেমিকের তো একটা গ্রাফ আছে, সেই গ্রাফের এখন আমরা হাইয়েস্ট চূড়ায় উঠে যাব ওই জুন জুলাই মাসে, এইরকমই আশঙ্কা করা হচ্ছে। হ্যাঁ, লকডাউন উঠলে প্রাথমিকভাবে অবশ্যই একটা করোনার কেস অনেক বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে, কিন্তু অনন্তকাল লকডাউনটাও কিন্তু আমাদের দেশে অন্য সমস্যাগুলো ডেকে আনবে। চট্টোপাধ্যায় যেটা বললেন যে টেস্ট হলে পরে আক্রান্তের সংখ্যা বাড়বে, এটা বলা হচ্ছিল এবং তাই হচ্ছে। আমরা দেখছি এই মুহূর্তে ভারতের করোনা টেস্ট যদি আমরা দেখি, সেই টেবিলটা যদি দেখি, করোনা টেস্ট এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে, আমরা একদিনে 95,000 টেস্ট করতে পারছি। 1 লক্ষ ছুঁই 1 লক্ষ এখনো সম্ভব হয়নি। মোট করোনা টেস্ট হয়েছে 16,09,037 আজ পর্যন্ত, 16,09,037 এবং 62,000 আক্রান্ত সংখ্যা বেড়ে গেছে। করোনা টেস্ট হচ্ছে 472টি সরকারি ল্যাবে। আমি এই মুহূর্তে ডাক্তার শিবব্রত বন্দ্যোপাধ্যায় আপনার কাছে জানার চেষ্টা করব, যেভাবে টেস্ট হচ্ছে সেইভাবে কিছুটা করেও এই বাড়ছে কিনা এই আক্রান্তের সংখ্যা এবং ডাবলিং রেটটা কিভাবে বাড়ছে, একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। এবং তার সঙ্গে আমি তারপরে ডাক্তার বণিকের কাছে যাব, যে জনস্বাস্থ্যের দিক থেকে আমরা সেই রকম ভাবে তৈরি আছি কিনা যেভাবে ডাবলিং রেট বাড়ছে। আমি আসবো, তবে ডাক্তার বন্দ্যোপাধ্যায়, আমরা যদি ডাবলিং রেটটাকে এইভাবে চিন্তা করি, প্রথম 3টে হচ্ছে আমাদের মার্চ মাসে
মার্চ মাসের যখন আমরা শুরু করলাম 17 তারিখ থেকে, ধরো 17 তারিখ থেকে প্রথমে 5 দিনে আমাদের ডাবল হচ্ছিল, তারপরে 4 দিনে ডাবল হচ্ছিল, তারপরে 6 দিনে ডাবল হচ্ছিল, বাকিটা সবটা এপ্রিলের গোড়ার দিকে আমাদের 3 দিনে ডাবল হচ্ছিল, তারপরের দিকে 6 দিনে ডাবল হচ্ছিল, এপ্রিলের শেষের দিক থেকে মানে মাঝামাঝি থেকে শুরু হলো 7 দিনে ডাবল, তারপরে মে মাসে আমরা ঢুকবো যখন করছি তখন 8 দিনে ডাবল, মে মাসে ঢুকলাম আমরা 11 দিন ডাবলের কথা চিন্তা করে। অর্থাৎ তুমি যদি তীর চিহ্নটাকে এইভাবে দেখো, এর মাঝখানে একটা ছোট পেট মোটা হয়েছে এবং তারপরে যদি আরেকটু এগো দেখো বেস লাইনটা আস্তে আস্তে বাড়ছে। অর্থাৎ তীর চিহ্নের নিচের দিকটা যত মোটা হবে আমরা তত উন্নতি করছি, আর তীর চিহ্নের উপরের দিকটা যত সরু থাকবে তত আমরা খারাপ আছি। ওকে, তার মানে তুমি একটা জিনিস তো বুঝতে পারছো যে আমরা তীর চিহ্নটা নিচের দিকে মোটা হচ্ছে অর্থাৎ ভালো হচ্ছে। এবারে এখানে 0.5 এদিক ওদিক হিসেব হতে পারে, না, যে কিন্তু মোটার 100 দিকটা আপনি দেখাচ্ছেন সেই মোটার দিকটাতে আমরা 12.5 দিনও পৌঁছেছিলাম। হ্যাঁ, তো এইটা 138 কোটি দেশে 12.5, 12, 11.5-তে খুব যে একটা বিরাট তফাৎ হবে তা নয়। কারণ আমি এবারে তোমার তার আর একটা প্রেক্ষিত দেখাচ্ছি। টেস্টে এসো, টেস্টের তীর চিহ্নটা দেখো। টেস্টের বেলায় উপরের দিকে যে সরু অংশ সেটা খারাপ, আর নিচের দিকে যত আমরা মোটা হব তত ভালো। তাহলে তুমি দেখো আমরা টেস্টটা মার্চ মাসে কিরম জায়গায় ছিলাম, প্রথম ওই 17 মার্চের দিকে 13,125, আর আমরা এখন এসছি 15,23,213। অর্থাৎ আমরা টেস্টটা সমপরিমাণ মানে অনেক বেড়েছে। তাহলে তুমি দেখো যখন ডাবলিং টাইম আমার এত চওড়া তখন টেস্টও কিন্তু এত চওড়া। এর অর্থটা আমি কি বোঝাতে চাইলাম, আজকে যদি এইটুকু টেস্ট করে আমার ডাবলিং টাইম যদি মানে আরো কম হতো তাহলে সেটা ভীষণ চিন্তার বিষয় হতো। কিন্তু এতগুলো টেস্ট করে যদি ডাবলিং টাইমটা আমি এরকম সরু জায়গায় থাকতাম তাহলে আমার ভীষণ চিন্তার বিষয় হতো। কিন্তু ডাবলিং টাইমে তীরটা যদি মোটা হয় আর আমার যদি টেস্টেরও তীর যদি আরো বেশি মোটা হতে থাকে তাহলে কিন্তু আমার একটা আশ্বাসের বিষয় আছে যে আমার ইনফেকশনের মাত্রাটা আমি এক জায়গায় ধরে রাখতে পারছি। বেশ, এইখানে আরেকবার টেস্টের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ ডাক্তার বন্দ্যোপাধ্যায় যে 15 লক্ষের কথা বললেন আজকে অনেকটা বেড়ে গেছে। 16 প্রতিদিন টেস্ট 95,000, এটা 1 লক্ষে পৌঁছতেই হবে আমাদের নিশ্চয়ই। 16,09,037 মোট করোনা টেস্ট এখনো পর্যন্ত। আমরা ডাক্তার বণিক আপনার কাছে গতকালও এই বিষয়টা জানতে চেয়েছিলাম, আজকেও জানতে চাইছি। এই কারণে আমি তার আগে বিস্তারিত একটু দেখাতে চাই আপনাদের জন্য এবং নিউজ 18 বাংলার দর্শকদের জন্য, যারা ফিরছেন পরিযায়ী শ্রমিক হন বা শ্রমিক স্পেশালে যারা আসছেন, পুণ্যার্থী হন, তারা করোনা নিয়ে আসছেন কিনা এটাই প্রশ্ন উঠছে। এবং এই যদি অবস্থা হয় গ্রামাঞ্চলে আমাদের সেই স্বাস্থ্য পরিকাঠামো আছে কিনা। মালদায় ভিন রাজ্য ফেরত আরো 3 জন করোনা পজিটিভ, এরা প্রত্যেকেই রাজস্থান থেকে ফিরেছিলেন। দেখুন, আজমের থেকে তীর্থযাত্রীরা ফিরতেই মালদায় উদ্বেগ বাড়ছে, কারণ করোনা সংক্রমণ। একের পর এক আজমের ফেরত তীর্থযাত্রী করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ। পরিযায়ীরা জেলায় ফিরতেই মালদহে লাফিয়ে লাফিয়ে বেড়েছে সংক্রমণ। গত 48 ঘন্টার মধ্যে নতুন করে 10 জন করোনায় আক্রান্ত। 5ই মে আজমের শরীফ থেকে ফেরেন মালদার 255 জন তীর্থযাত্রী। প্রথমে বিশেষ ট্রেনে ডানকুনি ফেরানো হয় তাদের, এরপর 7টি বাসে মালদায় ফেরেন তীর্থযাত্রীরা। সেদিনই গৌরকন্যা বাস স্ট্যান্ডে প্রত্যেকের লালারসে নমুনা সংগ্রহ হয়। সেই রিপোর্টে প্রথমে 4 জনের সংক্রমণ ধরা পড়ে, পরে আরো 3 জনের রিপোর্ট পজিটিভ আসে। শনিবার রাতে নতুন করে আরো 3 জনের শরীরে করোনা ধরা পড়ে। এই নিয়ে মালদায় ভিন রাজ্য ফেরত করোনা আক্রান্ত তীর্থযাত্রীর সংখ্যা 10। মালদায় করোনা আক্রান্ত তীর্থযাত্রীদের নারায়ণপুরের কোভিড হাসপাতালে চিকিৎসা হচ্ছে। নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই মালদায় কন্টেইনমেন্ট জোনও বেড়েছে। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে 5টি এলাকায় নতুন কন্টেইনমেন্ট জোন করা হয়েছে। রবিবার দুপুর পর্যন্ত মালদায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা 8। এই এলাকাগুলিতে বাড়তি নজরদারি রাখা হবে যাতে সাধারণ মানুষ এই এলাকায় নতুন করে যাতায়াত না করেন। ভিন রাজ্য ফেরত তীর্থযাত্রীরা বেশিরভাগই ফেরেন হরিশ্চন্দ্রপুরে, তাই সংক্রমণের আশঙ্কায় হরিশ্চন্দ্রপুরের একাধিক গ্রামে বাসিন্দাদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে। মালদার পুলিশ সুপার আলোক রাজৌরিয়া জানিয়েছেন, কন্টেইনমেন্ট জোন বাড়ানোর সঙ্গেই অনেক এলাকা সিল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় মাইকিং করেও সতর্ক করছে প্রশাসন। ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।
আমি ডাক্তার বণিক আপনার কাছে যাচ্ছি এই মুহূর্তে, কারণ মালদা দেখলেন 3 জন এই রকম ভাবে আক্রান্ত, উত্তর দিনাজপুরে আক্রান্ত, হাওড়ায় 2টো হাসপাতাল, একটু পরে বিস্তারিত নিয়ে আসবো, 2টো হাসপাতাল বন্ধ। দেখুন, আমি প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে জনস্বাস্থ্য বিজ্ঞানে এই অ্যাবসলিউট নাম্বারের গুরুত্ব তুলনামূলকভাবে কম। আমরা সবসময় কিছু একটা রেটের হিসেবে বলি, সে রেটটা হতে পারে রেশিও, রেট হতে পারে পার্সেন্টেজ ইত্যাদি করে বলতে পারি আমাদের জনস্বাস্থ্য বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে। যাই হোক না কেন, আমরা প্রস্তুত আছি। আপনারা জেনে খুশি হবেন যদি আমাদের রাজ্যের হিসেবে বলি, আমরা শুরু করেছিলাম 2টো ল্যাবরেটরি দিয়ে, ঠিক, এখন আমরা 18টা ল্যাবরেটরিতে টেস্ট করছি। সারা ভারতবর্ষে ল্যাবরেটরি যারা টেস্ট করছে তাদের সংখ্যা বাড়ছে। ল্যাবরেটরি টেস্ট সংখ্যা বাড়ার সাথে সাথে নতুন নতুন কেস ডিটেকশন হবে, সেটাই স্বাভাবিক, সেটাই বিজ্ঞান। সুতরাং এতে উতলা হওয়ার মতন অবস্থা এখনো আসেনি। তবে ডেফিনেটলি ভারতবর্ষ যেহেতু বিশাল দেশ, 130 কোটি মানুষ, নানান জায়গায় নানান ধরনের মানুষ থাকেন, তাদের চরিত্র জীবনযাত্রা সবটাই ভিন্নতর। কতগুলি জায়গা আছে যা ইতিমধ্যেই আমরা চিহ্নিত করতে পেরেছি যেখানে এই জাতীয় সংক্রমণের হার একটু দ্রুততা বা একটু বেশি দ্রুততার সাথে বাড়ছে বম্বেতে, বাড়ছে চেন্নাইতে, বাড়ছে আহমেদাবাদে। অন্যত্র কিন্তু এই বিস্তারের বা বৃদ্ধির হারটা ততটা বেশি এখনো পর্যন্ত নয়। তবে ডাবলিং রেট এটা একটা ম্যাথামেটিক্যাল মডেল, লগারিদম স্কেল এক্সপ্রেস করা হয়। এটা যত বেশি থাকবে, ডক্টর ব্যানার্জি আমার বন্ধু যেটা বলেছেন সেটা আমাদের প্রত্যাশা, যত বেশি ডাবলিং রেট হবে আমরা খানিকটা হলো আশ্বস্ত হতে পারি যে সংক্রমণের যে গতি প্রকৃতি সেটা স্লথ হয়েছে, অনেক ধীর গতিতে এগোচ্ছে। আমাদের সর্বত চেষ্টা করতে হবে যেখানে যেটুকু রসদ আছে সব নিয়োগ করে যত বেশি সংখ্যক মানুষকে আমরা করোনা সংক্রমণের আছে কি নেই সেটা টেস্টের আওতা আনতে পারি, তাহলেই মঙ্গল। একদম। এখানে আমরা দেখতেও পাচ্ছি রাজ্য কোন রাজ্যে কোন কোন রাজ্যে কত ল্যাব রয়েছে। আইসিএমআর এর সূত্র বলছে আমাদের এখনো পর্যন্ত 20টা, ঘোষিত 18টা, কিন্তু 2টো রয়েছে আইসিএমআর এর সূত্র বলছে। আমরা বুঝতে পারলাম ডাবলিং রেট আমাদের আশার আলো মানে খুব একটা আশঙ্কার আলো দেখাচ্ছে না, কিন্তু সংক্রমণের জায়গায় আমরা কোন জায়গায় আছি। আমরা ডক্টর জোয়ারদার, আমি আপনার কাছে যাবো ডাক্তার জোয়ারদার। এইখানে আগে রাজ্যের একটু যে আজকের যে আপডেট, সেই আপডেটটা নিয়ে নিই। এই রাজ্যে এখনো পর্যন্ত আজকে 24 ঘন্টায় দেখা যাচ্ছে, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো, যে করোনা আক্রান্ত 153 এবং তার সঙ্গে সঙ্গে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 14 জনের, তাতে 10 জন কলকাতার। মৃত্যু হয়েছে 14 জনের, 10 জন কলকাতার। মোট করোনা আক্রান্ত 1939। রাজ্যে করোনা পরিস্থিতি তুলে ধরছি। করোনায় মৃত্যু 14 গত 24 ঘন্টায়, এবং গত 24 ঘন্টায় কলকাতায় মৃত্যু হয়েছে 10 জনের। কলকাতায় মৃত্যু 10 জনের। সুস্থও হয়েছেন 400-রও ওপরে মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আমরা বিভিন্ন সময়ে আমরা দেখেওছি। 113 হলো মোট করোনায় মৃত্যু, এছাড়াও কোমরবিডিটিতে মৃত্যুও রয়েছে। ডাক্তার জোয়ারদার, এই পরিসংখ্যানটা তো আমাকে রাখতে হবে। আজকে যদি গুজরাটও ধরি, গুজরাতের যদি আমরা ধরি, যেটা বললেন উনি, মহারাষ্ট্রের কথা বললেন, মহারাষ্ট্রে 20,228 আক্রান্ত, 719 মৃত্যু। সংখ্যাটা তো বাড়ছে আমার। অবশ্যই সংখ্যাটা বাড়ছে, এবং টেস্টের সংখ্যার সঙ্গে যেমনভাবে আমাদের আক্রান্তের সংখ্যা বাড়ছে, এটা আমাদের একেবারেই কমপ্লেসেন্সির জায়গা নয়, বরং উল্টো আমি এটা ধরে নিচ্ছি যে এখান থেকে বাড়ছে বলে আমাদের একটা সংখ্যা আমাদের হাতে আসছে। আমাদের এত বড় দেশ এবং আর্থসামাজিক পরিকাঠামো অনেক বিস্তারিত, এবং যার জন্য কিছু কিছু জায়গায় ঘনবসতিপূর্ণ এলাকা রয়েছে, কলকাতা এবং অন্যান্য যে সমস্ত শহরগুলোর কথা উল্লেখ করলেন, সেখানে কিন্তু আমাদের আরও বেশি সতর্কতার যথেষ্ট পরিমাণ দরকার আছে। আমার কিন্তু সংখ্যাগত দিক থেকে আমি যেভাবেই জাগলারি করি না কেন, আমার সংখ্যা টেস্ট বাড়ছে, আমার সঙ্গে আক্রান্ত সংখ্যা বাড়ছে, এই ব্যাপারে কিন্তু স্ট্র্যাটেজিগতভাবে আমাদের আরও বেশি পুঙ্খানুপুঙ্খ দৃষ্টিভঙ্গি নিয়ে চলা দরকার। আমার বক্তব্য সেটাই, যে সংখ্যা যেমন বাড়ছে, আমাদের উদ্রেকে বাড়ছে, আবার কমপ্লাসেন্টও হব না, কিন্তু স্ট্র্যাটেজিক হব। এই স্ট্র্যাটেজি কিন্তু নিশ্চয়ই যারা কর্তৃপক্ষ আছেন, যারা প্রশাসনে আছেন, যারা চিন্তাভাবনা করছেন ব্যাপারে দেশের এবং রাজ্যের স্তরে, তারা নিশ্চয়ই ব্যাপারটা মাথায় রেখেই পরবর্তী স্টেপগুলো নেবেন, পরবর্তী পদক্ষেপগুলো নেবেন। যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে ডাক্তার শিবব্রত বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছিলেন যে টেস্ট বাড়ছে, আবার এদিকে আক্রান্তের সংখ্যা
আমরা সেই রকম ভাবে দেখতে পাচ্ছি। আশা আশঙ্কা দোলাচলে আমরা, কিন্তু সংখ্যাটা আমরা দেখছি বাড়ছে। আক্রান্ত হোক, মৃত্যু হোক, মানুষের মৃত্যু হচ্ছে। যেমন হাসপাতালে, উদয়নারায়ণপুর হাসপাতালে পরিষেবা বন্ধ হয়ে গেল, হাওড়ার কথা বলছিলাম, বিপর্যস্ত, সেখানে মৃত্যু হয়েছে। উলুবেড়িয়া হাসপাতালেও এক কর্মী আক্রান্ত, তাকে সঞ্জীবন হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে, সিল করে দেওয়া হয়েছে আক্রান্তের বাড়ির এলাকাও। দেখুন, দিন দশেক আগে উদয়নারায়ণপুর খিলা গ্রামের বাসিন্দা এক চিকিৎসক বাইক দুর্ঘটনায় আহত হন। কলকাতায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। করোনার ভয়ে পরিবার হাসপাতাল থেকে ছাড়িয়ে নেয়। অভিযোগ, এরপর তথ্য গোপন করে উদয়নারায়ণপুর হাসপাতালে ভর্তি করা হয় ওই ব্যক্তিকে। 1 মে উদয়নারায়ণপুর হাসপাতালে ভর্তির পর ওই ব্যক্তির শরীরে করোনার উপসর্গ ধরা পড়ে। তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হয়। 8 মে ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃত্যুর পর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর উদয়নারায়ণপুর হাসপাতালের ভিতরেই কোয়ারেন্টিনে রাখা হয়েছে সুপার, নার্স, স্বাস্থ্যকর্মী সহ 35 জনকে। হাসপাতালে নতুন করে কোনো রোগী ভর্তি নেওয়া হচ্ছে না। উদয়নারায়ণপুরের খিলা ও হরিশপুর গ্রাম সিল করা হয়েছে। যে বা যারাই যদি কোথাও গাফিলতি থাকে, ফাঁকফোকর থাকে, যে তাকে করোনা জেনেও এখানে ভর্তি করা হয়েছে, তাহলে কোনো মতেই সে ডাক্তার হোক, নার্স হোক, রাজনৈতিক নেতা হোক, আমরা এটা রেয়াত করব না। তবে ডাক্তারবাবুরা নিশ্চিত তারা করোনা পজিটিভ জেনে কখনই তারা চিকিৎসা করবে না। তাদের ওপর আমাদের আস্থা, ভরসা আমাদের সবটাই আছে। এদিকে উলুবেড়িয়া হাসপাতালের এক কর্মীও করোনা আক্রান্ত। অভিযোগ, হাসপাতালের সুপার করোনা রিপোর্ট পজিটিভ জেনেও ওই কর্মীকে বাড়ি চলে যেতে বলেন। তিনিও বাজার ও নিজের এলাকায় অবাধে ঘুরে বেড়ান। পরে স্বাস্থ্য দফতর, পুরসভা ও পুলিশের উদ্যোগে তাকে ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে ভর্তি করা হয়। করোনা আক্রান্তের পরিবারের 4 জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তার বাড়ি ফতেপুর এলাকায়, সেই এলাকাও সিল করা হয়েছে। উলুবেড়িয়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। অর্থাৎ আবারও সংক্রমণ কোন জায়গায়? আমরা যদি দেখি কলকাতার পরিস্থিতি, রাজ্যের পরিস্থিতি, ভারতের পরিস্থিতি, মহারাষ্ট্র, আহমেদাবাদ সবের পরিস্থিতি, গুজরাটের পরিস্থিতি, আমি ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাইব কিভাবে আমরা সংক্রমণের জায়গায় আছি, কোন অবস্থায় আছি। যদি এই গ্রাফিক্সটা দেখো, আমরা যেমন আগে বুঝলাম ডাবলিং টাইমটা এরকম তীরচিহ্ন দিয়ে নিচের বেসটা যত বড় হয়েছে তত ডাবলিং টাইমটা বাড়ছে, আমরা ভালো হচ্ছি। আমরা এখানে যেমন বুঝিয়েছি যে আমরা আস্তে আস্তে টেস্টগুলো বাড়াচ্ছি, তাই তীরচিহ্নটা তলায় মোটা হচ্ছে। এবারে আমরা একটু অন্যভাবে দেখি যে আমাদের তো সংখ্যাটা বাড়ছে, তাহলে আমরা খারাপ হয়ে যাচ্ছি কিনা সেটা তো আমায় বুঝতে হবে। তা আমরা যদি ধরি এই যে চক্র, এক একটা চক্র হচ্ছে এই সবুজ রঙের চক্র, এক একটা চক্র হচ্ছে তোমার টেস্টটা আস্তে আস্তে আমরা বাড়াচ্ছি। একটা সার্কেল ছোট, তারপরে একটা সার্কেল, তারপরে একটা সার্কেল, তারপরে একটা সার্কেল। কিন্তু তুমি যদি দেখো সংক্রমণের মাত্রা, এই কালো অংশটুকুর মধ্যে সংক্রমণটা সীমাবদ্ধ থাকছে। যখন আমি কম টেস্ট করছিলাম তখন ছোট কালো অংশ ছিল, তারপরে যখন আরেকটু বড় আমার চক্রটা হলো তখন আরেকটু বাড়লো, তারপরে যখন আরেকটু চক্রটা বড় হলো আরেকটু বাড়লো, এখন আরও চক্রটা বড় হয়েছে, তাই তুমি আরেকটু বড় অংশ দেখছো। অর্থাৎ আমি যদি কালকে টেস্টটা, আজকে যেমন আমি 95,000 করেছি, কাল যদি এটা 1.5 লাখ করি তাহলে চক্রটা আরও বড় হচ্ছে। কিন্তু আমি খুব খুশি হব সকালবেলায় যদি আমি দেখি যে এইটা, এই এরিয়াটার মধ্যেই আমার ইনফেকশনটা ঘোরাফেরা করছে। সংখ্যায় বাড়ুক, কিন্তু পার্সেন্টেজটা আমি যা পরীক্ষা করেছি তার যদি 4.1%-এর মধ্যে আমি সীমাবদ্ধ থাকি, তাহলে আমি খুব খুশি হব। আচ্ছা, এই মুহূর্তে যদি আমরা দেখাই আবার আপনাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে গত 5ই মে বা 4 মে থেকে ট্যালি যদি আমরা দেখি যে আক্রান্ত কিভাবে বেড়েছে, একবার দেখে নেওয়া যাক। ভারতে গোটা দেশের পরিস্থিতি যদি দেখে নিই আমরা, প্রতিদিন টেস্ট 95,000। ইন্ডিয়ান ট্যালি আমরা দেখতে চাই। ইন্ডিয়ান ট্যালির মধ্যে যে 6 মে করোনা আক্রান্ত 49,391। ভারতের করোনা গ্রাফ দেখাচ্ছে এই মুহূর্তে, অর্থাৎ 6 থেকে 10ই মে, 7ই মে করোনা আক্রান্ত 52,952, বাড়ল 3,561। 8ই মে করোনা আক্রান্ত 56,342। সকাল 8টায় প্রতিদিন এই তথ্য প্রকাশ হয়, সেই অনুযায়ী এই গ্রাফ আপনাদের সামনে তুলে ধরছি। 9ই মে করোনা আক্রান্ত 59,662, আজকে 62,000-এরও
বেশি, অর্থাৎ 10ই মে 62,939, বাড়ল 3277। বাড়ছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে, নিশ্চয়ই এর আগেই চিকিৎসকরা বলেছেন। কিন্তু এই অবস্থাতে আমরা সবে শুরু করেছিলাম লড়াই। করোনা আক্রান্তকে রোগীকে ছাড়া যাবে এ নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নয়া নির্দেশিকা, যা ঘিরে এখন বিতর্ক তুঙ্গে। আসবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। কোন অবস্থায় করোনা আক্রান্ত রোগীকে ছাড়া যাবে এ নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নয়া নির্দেশিকা, যা ঘিরে এখন বিতর্ক তুঙ্গে। আমরা বিস্তারিত আপনাদের সামনে দেখাবো, তবে তার আগে ডাক্তার বণিক আপনার কাছে আসবো। যে আমরা বিকেলেও আলোচনা করেছিলাম, কি বলা হচ্ছে যে এই নির্দেশিকায় বলা হচ্ছে 7 দিন, 14 দিন নয়, 7 দিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে উইদাউট করোনা টেস্ট। আপনি কি বলবেন? আমি তারপরে বিস্তারিত অংশ সাধারণ মানুষকে দেখাবো। দেখুন, এটা একটা ইঙ্গিত আমরা আগেই পেয়েছিলাম, যখন বলা হয়েছিল যে মাইল্ড এবং অ্যাসিমটমেটিক করোনা ইনফেক্টেড মানুষদের বাড়িতে রেখে চিকিৎসা করতে হবে। তারই একটা বড় অংশ এখন যে হাসপাতালে ভর্তি থাকার পরেও যারা মাইল্ড এবং মডারেট ইনফেক্টেড করোনা পজিটিভ পেশেন্ট থাকবেন, তাদের 10 দিন পরে এবং 3 দিন জ্বর, শ্বাসকষ্ট বা অক্সিজেনের বাইরে থেকে প্রয়োজন না হলে করোনা টেস্ট না করেই ছেড়ে দেওয়া যাবে, এই নির্দেশিকা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যগুলিতে এসছে। ঠিক, এটার যেটা ভয়ের বিষয় সেটা হচ্ছে আগে পরপর 24 ঘন্টার ব্যবধানে 2টি নেগেটিভ টেস্ট হলে তাদের ছাড়া যেত। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, মানসিক এবং অন্যান্য ব্যাপারগুলো নিয়ে আমরা আমাদের প্রস্তুতি যে জায়গায় আছে, তাতে এই মানুষটাকে বাড়িতে নিয়ে এসে তিনি প্রথমত তার বাড়িতে একাধিক জায়গা আছে কিনা, ঘর আছে কিনা থাকার মতন, কেন গড়পড়তা ভারতবাসীর 30% মানুষ যাদের 3 বা ততোধিক ঘর সম্বলিত বাড়ি আছে, সেখানে আলাদা থাকা, সেখানে তার জন্য নির্দিষ্ট করে কেয়ার গিভার যিনি তাকে পরিষেবা দেবেন, তার উপরে নজরদারি করবেন, সেই ব্যবস্থাটা করতে পারবেন, যোগাযোগ রাখবেন, তাকে লক্ষ্য রাখবেন, সেই ব্যবস্থা আমরা করতে পারবো কিনা। তাছাড়া তো পরিবারের বা এলাকার মানুষদের তাকে গ্রহণ করার, তার প্রতি তার আচরণ, তাকে হেনস্থা করা হবে কিনা, সেগুলোর কথা আমি বলছি না। ঠিক ঠিক। মূলত যে বিষয়টা আমি জোর দিতে চাই সেটা হচ্ছে, বিজ্ঞান যদি ভাবেন, আমরা জানি না কোন করোনা সংক্রমণ আজকে মাইল্ড বা মডারেট আছে, কালকে সিভিয়ার হবে কিনা। কারণ আমরা জানি 10 to 15% করোনা পেশেন্ট জটিলতা বা সিভিয়ার কমপ্লিকেশনস নিয়ে আসেন। এইদের লক্ষ্য করার জন্য যে কতগুলো প্যারামিটার, সেই প্যারামিটারগুলো বোঝার মতন উপযুক্ত স্বাস্থ্যকর্মী বা কেয়ার গিভার আমরা পারিবারিক লেভেলে দিতে পারবো। একেবারে আমি আসছি, আপনার কাছে আসবো। আর্থসামাজিক পরিস্থিতির কথা বললেন, এবং সেখানে কটা লোকের, কটা মানুষের এই রকম থাকার জায়গা আছে, আলাদা করে থাকতে পারবে। সচেতনতা কজনের আছে? কন্টেনমেন্ট জোনই মানছেন না, তারপরে আবার সচেতনতা। এই পরিস্থিতিতে এবং যখন ডাবলিং রেট কমছে, সেই সময় কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের নয়া নির্দেশিকা ঘিরে বিতর্ক তুঙ্গে। দেখুন, হাসপাতাল থেকে রোগী ছাড়া নিয়ে স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা, এ নিয়েই তুমুল বিতর্ক। নির্দেশিকায় বলা হয়েছে, খুব মৃদু বা মৃদু উপসর্গ কিংবা কোনো উপসর্গ মেলেনি এমন রোগীদের ক্ষেত্রে টানা 3 দিন জ্বর না এলে হাসপাতালে 10 দিন রাখার পরে ছেড়ে দেওয়া হবে। RT-PCR টেস্টের দরকার নেই, তবে 1 সপ্তাহ হোম আইসোলেশনে থাকতে হবে। যেসব রোগীর মাঝারি মাত্রার উপসর্গ, তাদের টানা 3 দিন জ্বর না এলে এবং অক্সিজেন দেওয়ার প্রয়োজন না পড়লে পরীক্ষা না করেই ছেড়ে দেওয়া হবে। হোম আইসোলেশনে থাকতে হবে 7 দিন। মাঝারি মাত্রার উপসর্গ রয়েছে কিন্তু টানা 3 দিন অক্সিজেন দিতে হয়নি, এমন রোগীকেও পরীক্ষা না করেই ছেড়ে দেওয়া যাবে। এক্ষেত্রেও হাসপাতাল থেকে মুক্তির পর 1 সপ্তাহ হোম আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। চিকিৎসকদের অনেকেই এই নির্দেশিকা দেখে হতবাক। তাদের দাবি,
এভাবে পরীক্ষা না করে ছেড়ে দিলে তো আরো বেশি সংক্রমণের আশঙ্কা, কারণ শেষ মুহূর্তে ভাইরাস আবার শরীরে বাসা বেঁধেছে কিনা সেটাই তো বোঝা যাবে না। এটা করতে গিয়ে আমরা যে কম্প্রোমাইজ করলাম, আমরা কিসে কম্প্রোমাইজ করলাম, যে নিশ্চয়ই এর মধ্যে একটা তাড়াহুড়োর ভাব আছে, যে জ্বর কমে গেছে, অক্সিজেনের রিকোয়ারমেন্ট কমে গেছে, এটুকু দেখে আমরা তাকে বললাম হ্যাঁ সাবধানে থেকো, ভালো থেকো, খানিকটা তাকে পিঠ চাপড়ে দিয়ে আমরা তাকে বাড়ি ছেড়ে দিই। ডেফিনেটলি দের ইজ এন এলিমেন্ট অফ কম্প্রোমাইজ ইন দিস। যেহেতু এই আরটিপিসিআর টেস্ট করে আমরা বুঝতে পারি না সংক্রমণ মুক্ত কিনা, তার জন্য নির্ধারণ করতে হয় ভাইরাল লোড, তার ব্যবস্থা আমরা করছি না, সেটা মাথায় রেখেও আমরা বলছি যে আমাদের মতন দেশে এইরকম একটা নির্দেশিকা এইরকম একটা পর্যায়ে সামগ্রিকভাবে সমস্ত দেশের জন্য ব্যবহার না করে বোধহয় অল্টারনেটিভলি ভাবা যেত। দেশে প্রতিদিনই করোনায় মৃতের সংখ্যা বাড়ছে, সংক্রমণের গ্রাফও ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে কেন টেস্ট না করেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশিকা? কেন্দ্রের দাবি, করোনা সম্পর্কে যেমন জানা যাচ্ছে সেভাবেই নির্দেশিকাও বদল করা হচ্ছে। নিউজ 18 বাংলা। ডাক্তার চট্টোপাধ্যায়, আপনি বলছিলেন লকডাউন দীর্ঘদিন চলতে পারে না, অনির্দিষ্টকাল লকডাউন চলতে পারে না। এইমসের ডিরেক্টরও তিনি বলেছেন একই কথা। ঠিক আছে, লকডাউনের সঙ্গে কম্প্রোমাইজ করলাম, কিন্তু স্বাস্থ্য বিধির সঙ্গে কোথাও আমরা কি কম্প্রোমাইজ করে ফেলছি এই নির্দেশিকার ফলে? না, দেখুন অয়নবাবু, নতুন নির্দেশিকার পেছনে যে যুক্তিগুলো আছে সেই যুক্তিটার কথাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, একজন পেশেন্ট যে মাইল্ডলি সিমটোম্যাটিক, যার সিমটমস খুব মৃদু বা মডারেট সিমটোম্যাটিক বা মাঝারি ধরনের সিমটমস, তাদের ইনফেকশন হওয়ার প্রথম সিমটম ডেভেলপ করার পরে 3 দিনের মাথায় সিমটম রিলিফ হয়ে গেলে বা জ্বর ছেড়ে গেলে, শ্বাসকষ্ট না থাকলে 10 দিনের মাথায় ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে। আবার তারপরে 7 দিন বাড়িতে আইসোলেশনের কথা বলা হচ্ছে। মানে পুরো ডিউরেশনটা হচ্ছে 17 দিন। তো এই আমাদের এই করোনা ভাইরাসের এখনো পর্যন্ত যা জানা গেছে, ইনফেক্টিভিটির টাইমটা হচ্ছে সিমটম শেষ হওয়ার, সিমটম ডেভেলপ করার পরে মোটামুটি ভাবে 7 দিন মতো, তো 7-8 দিন মতো। তো এই অবধি ইনফেক্টিভিটিটা থাকে। তো তাতে করে ওকে 10 দিন হসপিটালে রাখা হচ্ছে এবং তারপরেও 7 দিন আইসোলেশনের ব্যবস্থা করা। এবং আইসোলেশন মানে প্রপার আইসোলেশনেরও তো নির্দিষ্ট গাইডলাইন আছে। তার আলাদা ঘর থাকা উচিত, তার আলাদা বাথরুম থাকা উচিত এবং তার কেয়ার গিভার, তাকে টেলিফোনিক কনসালটেশন করা হবে মেডিকেল টিম থেকে, এই সমস্ত। এবং সে যদি আবার নতুন করে সিমটম ডেভেলপ করে তৎক্ষণাৎ যোগাযোগ করতে বলা হচ্ছে। এখানে শুধু গভর্নমেন্টের বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের উপর দায় না চাপিয়ে মানুষকেও সচেতন হতে হবে, যে মানুষ নিজের রোগ এবং নিজের সিমটম সম্পর্কে অবহিত হবে। কারণ কি, বেশিরভাগ ক্ষেত্রে এটা কেন করা হয়েছে, দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে অধিকাংশ করোনা পেশেন্ট যেহেতু মৃদু সিমটম বা মাঝারি ধরনের সিমটম নিয়ে আসছেন, কয়েকদিন ভর্তি থাকার পরে যাদের সিমটমস কমে যাচ্ছে তারাও কিন্তু হসপিটালে ভর্তি থাকছেন নিয়ম অনুযায়ী 14 দিন। যার ফলে কি হচ্ছে, করোনা ইনফেকশনের জন্য ডেডিকেটেড বেড তো অপরিমিত নয়। তো যাদের নতুন করে সিমটম পরে হচ্ছে এবং যাদের পার্টিকুলারলি হসপিটাল কেয়ার ফেসিলিটি দরকার, যাদের অক্সিজেন দরকার, যাদের মনিটরিং দরকার, তারা কিন্তু সেই তখন বেডটি পাচ্ছেন না। এবং তারা মানুষের মধ্যে এখন একটা প্যানিক তৈরি হয়েছে যে আমার করোনা হলে কোথায় যাব, বা মানুষ সিমটোম্যাটিক হলে যেতে ভয় পাচ্ছেন, হসপিটালে ভর্তি হতে পারছেন না। এই হসপিটালের টোটাল বেড অকুপেন্সি লোডটাকে কমানোর জন্য আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্টের এরকম একটা চিন্তা ভাবনা করেছে। ডাক্তার চট্টোপাধ্যায়, আসবো আমি ডক্টর জোয়ারদারের কাছে আসবো। তার মানে আমার পরিকাঠামো ঢাকতে এটা একটা নতুন বিকল্প পথ, কিন্তু এটা সংক্রমণ তো অবশ্যই। এটা এই ব্যাপারে আমার একটুখানি ব্যক্তিগত মতামত আছে। সেটা হচ্ছে, আমরা যেগুলো বলছি সেগুলো স্ট্র্যাটেজিগুলো, সেগুলো কিন্তু ঠিকমতো পার্কুলেটেড হচ্ছে না। এখানে কিন্তু বিজ্ঞান সম্প্রচারের একটা বড় ভূমিকা রয়েছে, জনস্বাস্থ্যের সম্প্রচার। আমরা যে সম্প্রসারণ এই কথা বলি,
যে একটা যে কোনো স্ট্র্যাটেজি বা যে কোনো ধরনের নীতি নির্ধারিত হলো সেটা মানুষের কাছে না বোঝাতে পারলে কিন্তু মানুষ সেভাবে অবুঝ হয়ে যায়। আমরা যে আলোচনাটাও করছি তার মধ্যে কিন্তু গ্যাপটা থেকে যাচ্ছে যে আমরা নির্দেশিকা কিরকম আসছে সরকারি তরফ থেকে এবং মানুষ কি কতটা বুঝছে, মানুষটা তৈরি কিনা, মানুষকে তৈরি করতে গেলে আমি যদি এখন এইরকম সহজ একটা দাওয়াই দিয়ে দিই স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে, মানুষের ধারণা হবে যে ঠিক আছে, এটা তো খুবই হালকা হয়ে গেল, সুতরাং আর কোনো সংক্রমণের আশঙ্কা নেই, সেই রকম বড়সড় ভয় নেই, এটাও তো হতে পারে। ঠিক, কিছুটা ঠিক। সেই জন্য এই যেভাবে আমরা জিনিসটাকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে, সে বার্তাটা বোধহয় ঠিক হওয়া দরকার। এই বার্তাটার মধ্যে একটা কিছু চাপিয়ে দেওয়া তো হচ্ছে না, আবার আমরা সমস্যা থেকে আমরা দূরে সরে যাচ্ছি না, তো ভুল বোঝার ব্যাপারটা কিন্তু কিছুটা হলেও মর্টালিটি রেটও বাড়তে পারে, অবশ্যই বাড়তে পারে। সেটা দেখা যাচ্ছে টাইম উইল টেল, সময় সেটা বলবে, নিশ্চয়ই হতে পারে। কারণ আমরা সেই স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বা আমরা কতটা পরিমাণ সেটা তৈরি আছি মানসিকভাবে এই রোগীগুলোকে বাড়িতে রেখে এই করার ক্ষেত্রে, এগুলো কিন্তু অসুবিধা আছে। আমাদের সমাজ কিন্তু অতটা টিউন নয় যেভাবে উন্নত দেশগুলোতে কিছুটা হলেও থাকতে পারে। আমাদের উন্নত দেশের কথা যখন বলছেন ডাক্তার জোয়ারদার, ডাক্তার বন্দ্যোপাধ্যায়, সত্যি কি উন্নত দেশগুলিতে, আমি যদি ইতালির কথা ধরি, দক্ষিণ কোরিয়ার কথা ধরি, চীনের কথা ধরি, তারা কি এই মডেল নিয়েছে? এই রকম স্বাস্থ্যবিধি নির্দেশিকা যেটা আমাদের দিয়েছে সেই রকম ভাবে দিয়েছে, সেইটাই কি আমরা ফলো করার চেষ্টা করছি? কিন্তু ভারত এবং চীনের মধ্যে পার্থক্য, দক্ষিণ কোরিয়ার মধ্যে পার্থক্য তো আছে না, তারা ঠিক এই মডেলটা ফলো করেনি বটে, কিন্তু এটা যে দেশের হেলথ ইনফ্রাস্ট্রাকচার অতটা ভালো নয় তাদের জন্য এটা একটা যে মডেল নয় সেটাও ঠিক নয়, এটা কিন্তু একটা মডেল। বেশ, আমি তোমায় একটা জিনিস দেখাই, আমি পরিসংখ্যানের দিক থেকে আমি খুব খুশি হব। ধরো আমি একটা সহজ জিনিস দেখাই, এটা আমার টোটাল টেস্ট হচ্ছে ভারতবর্ষে। এই টোটাল টেস্টের যে বাচ্চাটা তৈরি হচ্ছে সে হচ্ছে, এরা হচ্ছে নতুন কেস, আর এটা আমার টোটাল টেস্ট। ওকে, এবারে আমরা এতদিন অবধি টোটাল টেস্ট কাদের করছি? যারা হাসপাতালে আসছে, যারা সম্ভাব্য আমার এই রোগের মানে সম্ভাবনা নিয়ে আসছে, তাদের মধ্যে টেস্ট করছি। এখন আমি তো আস্তে আস্তে সার্ভেলেন্স করতে হবে যে আমার গ্রিন জোন ঠিক আছে কিনা, আমার সমস্ত গ্রামে গ্রামে ঠিক আছে কিনা। সুতরাং এখান থেকে আমি একটা এই সবুজ কালিটা দিয়ে আমি তোমায় দেখালাম, এই অংশটা ধরো আমি এই টোটাল টেস্টের থেকে এই অংশটা কেটে নিলাম, এই টেস্টটা দিয়ে আমি সমস্ত অংশের সার্ভেলেন্স করছি। তাহলে এরও তো একটা এরকম বাচ্চা হবে, ছোট বাচ্চা, তো সেটা ধরো এই বাচ্চাটা হবে এরকম সাইজ। তাহলে তখন তো আমার এই যে পোর্শনটা রয়েছে এর যে প্রোডাক্টটা হবে সেটা তাহলে একটু ছোট হবে, সেই প্রোডাক্টটা তাহলে তখন এর চেয়ে একটু ছোট প্রোডাক্ট হবে। তাহলে এই প্রোডাক্ট আর এই প্রোডাক্ট, এই দুটো যদি আমরা একসঙ্গে মেলাই তাহলে কিন্তু তখন তার সাইজটা দাঁড়াবে এই রকম। অর্থাৎ আমি একই পরিমাণ টেস্ট করছি, প্রথমে আমার এতটা বড় সাইজের আমার কেস জেনারেট করছিল, যেই আমার সার্ভেলেন্সটা বাড়বে তখন আমার কিন্তু কেসের পরিমাণ কম হবে যেখানে আমার সার্ভে হবে। আর যেগুলো আমার সম্ভাব্য যে জায়গাগুলো রয়েছে যাদের হাসপাতালে যে টেস্ট হবে, সেখান থেকে যেহেতু একটু কম টেস্ট হলো, সুতরাং সেখানে তো একটু কম আমার পজিটিভিটি এলো। দুটোকে যদি আমি একসঙ্গে মেলাই তাহলে তুমি টোটাল যে নাম্বার অফ ইনফেকশনের লোড সেটা ছোট হয়ে যাবে। এটা কি হার্ড ইমিউনিটিরও ফল? এটাকে হার্ড ইমিউনিটি তো বলা যাবে না, এটাকে ঠিক হার্ড ইমিউনিটি বলে না, এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল জাগলারি। উঠে আসছে হার্ড ইমিউনিটির কথাও। করোনার হাত থেকে বাঁচতে দাওয়াই কি হার্ড ইমিউনিটি? যখন সমাজের বেশিরভাগ মানুষের শরীরে বিশেষ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, তখন অন্যদের মধ্যে এমনিতেই সংক্রমণ না হওয়ার সম্ভাবনা তৈরি হয়, একেই বলে হার্ড ইমিউনিটি। এবার চিকিৎসকরা প্রশ্ন তুলছেন যে এই যে নয়া নির্দেশিকা, এই নয়া নির্দেশিকার মাধ্যমে আসলে সংক্রমণ বেশি ছড়িয়ে এই করোনা মুক্ত বা করোনা প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে কিনা দেখে নিন। করোনার এখনো কোনো প্রতিষেধক নেই, তাই সংক্রমণ রুখতে ভরসা লকডাউন, বন্ধ সামাজিক মেলামেশা। কিন্তু সুইডেন করোনা রুখতে হার্ড ইমিউনিটিতেই আস্থা রেখেছে। হার্ড ইমিউনিটি কি? হার্ড কথার মানে জনগোষ্ঠী, ইমিউনিটি হলো রোগ প্রতিরোধ ক্ষমতা। বেশিরভাগ মানুষের শরীরে কোনো বিশেষ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে পারে প্রতিষেধকের মাধ্যমে, অথবা জীবাণু সংক্রমণের পর সেরে ওঠার পরেও প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে পারে। সেক্ষেত্রে যারা সংক্রমিত হননি তাদের মধ্যে আর রোগ ছড়াবে না। একেই বলে
হার্ড ইমিউনিটি। এইভাবেই মহামারীর প্রকোপ কমার সম্ভাবনা তৈরি হয়। বসন্ত, হাম, মামস, পোলিওর ক্ষেত্রেও তাই হয়েছে। অনেকে টিকা নিয়েছেন, যারা নেননি তাদের হার্ড ইমিউনিটির কারণেই ওইসব রোগ ছুঁতে পারেনি। তাহলে কি করোনাতেও হার্ড ইমিউনিটি কাজ করবে? সেখানেও ঝুঁকি, কারণ সংক্রমণের রাস্তা ধরেই হার্ড ইমিউনিটি তৈরি হবে। সামাজিক মেলামেশা বাড়াতে হবে, রোগ ছড়িয়েই প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। কিন্তু সামাজিক মেলামেশা বাড়ালে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাও থাকছে। চিকিৎসকরা বলছেন সুইডিশ মডেল এদেশের ক্ষেত্রে সম্ভব নয়। ভারতের জনঘনত্ব সুইডেনের থেকে অনেক বেশি। লকডাউন তুলে দিলে ভারতে সংক্রমণও দ্রুত ছড়াবে। 130 কোটির জনসংখ্যার 70% যদি কোভিডে সংক্রমণ হয়, তাহলে 30% হার্ড ইমিউনিটি তৈরি হবে। 130 কোটির 70% করোনা হলে হাসপাতালে ভর্তির মতো পরিকাঠামো ভারতে নেই। সেক্ষেত্রে করোনায় মৃত্যু হতে পারে বহু মানুষের। তাহলে কত প্রাণের বিনিময় হার্ড ইমিউনিটি তৈরি হবে? সুইডেনে কিন্তু কোনো রকম লকডাউনের কোনো ব্যাপার নেই। সো দে আর আ টোটাল অ্যান্টি লকডাউন কাইন্ড অফ কান্ট্রি। এবং এখন দেখা যাবে যে ডেনমার্কের যা মর্টালিটি, সুইডেনের মর্টালিটি তার থেকে প্রায় হয়তো 5 গুণ 6 গুণ বেশি। কিন্তু তারা বলছেন যে হ্যাঁ, এই কটি মানুষ তারা ইনফ্লুয়েঞ্জাতে যদি আমাদের মে মাসে মারা না যান, তাহলে নভেম্বরের মধ্যে এমনি মারা যাবেন। তাদের ফিলোসফিক্যাল আউটলুক টুয়ার্ডস প্যান্ডেমিক প্রিভেনশন সম্পূর্ণ আলাদা। চীন, ইরান, দক্ষিণ কোরিয়া ও জাপানে অনেকেই সেরে যাওয়ার পর নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। হিমাচল প্রদেশের উনাতেও একই ঘটনা ঘটেছে। তাহলে অ্যান্টিবডি তৈরি হওয়ার পরেও যে রোগ ফিরবে না, এমন বলা যাবে না। এছাড়া করোনা ভাইরাসের বিভিন্ন টাইপ। প্রথমবার যে টাইপের ভাইরাস থেকে রোগী সেরে উঠেছেন, পরের বার অন্য টাইপের ভাইরাস সংক্রমণ হলে একই অ্যান্টিবডি কাজ করবে না। তাই হার্ড ইমিউনিটির দাওয়াই কতটা কাজে দেবে তা নিয়ে এখনো নিশ্চিত নন চিকিৎসকরা। বিরতির আগে ডাক্তার শিবব্রত বন্দ্যোপাধ্যায় বললেন স্ট্যাটিস্টিক্যাল জাগলারি। সেই জাগলারি দিয়েই আমরা কি করোনা মুক্ত হব, নাকি হার্ড ইমিউনিটি অর্থাৎ গোষ্ঠী প্রতিরোধই আমাদের করোনা মুক্তি? আজকে কেন্দ্রীয় স্বাস্থ্য নির্দেশিকা যদি আমরা দেখি, সেই স্বাস্থ্য নির্দেশিকা কি সুইডেনের মডেলে আমাদের করোনা মুক্তির পথ দেখানোর চেষ্টা করবে? সেই কারণেই কি ডাক্তার জোয়ারদার এই স্বাস্থ্য নির্দেশিকা? দেখুন, আমি দু একটা কথা খুব সংক্ষেপে বলতে চাই। হার্ড ইমিউনিটি শব্দটা হার্ড, HERD, হার্ড, পাল থেকে এসেছে, গরুর পাল। সেখান থেকে যেমন কমিউনিটি যখন আমরা বলি, সেটা হচ্ছে দুটি ভাইরাল ডিজিজ কিন্তু আমাদের পৃথিবী থেকে আজকে মুক্ত হয়েছে। একটা হচ্ছে মানুষের ক্ষেত্রে যেটা স্মল পক্স আমরা জানি, সেটা সেরকম রিন্ডার পেস্ট বলে একটি গরুর ইয়েতে কিন্তু হয়েছে। এই দুটি ভীষণ মহামারী আকার করত বিভিন্ন সময়ে, অষ্টাদশ ঊনবিংশ শতাব্দী থেকে। এবং এর ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন দিয়ে আমরা হার্ড ইমিউনিটি তৈরি করেছি। এখানে কিন্তু ভ্যাকসিন ডেভেলপমেন্ট এবং তাতে প্রায় 70 to 90% আমরা বলি, অন অ্যান অ্যাভারেজ 80% পপুলেশন অফ অ্যানিম্যাল পপুলেশন অ্যাজ অলসো হিউম্যান পপুলেশন যদি আমরা সেটা করতে পারি। এবং রিং ভ্যাকসিনেশন বলেও আরেকটা জিনিস আছে, যেখানে আমরা চারদিকে ভ্যাকসিনেশন করে সেই ইনফেকশনটাকে কমাই, এরকম একটা কনসেপ্ট আছে। এখানে কিন্তু আরেকটা কনসেপ্ট যেটা হচ্ছে, সেটা প্যাসিভ ইমিউনিটি প্রশ্ন আসছে। ইনফেকশন দিয়ে দিলাম, ন্যাচুরাল ইনফেকশন হলো, ভ্যাকসিনের দিকে গেলামই না, সেই দিকটার উপর আমরা কিন্তু এখন ভরসা করছি। সেটা কিন্তু খুব ডেঞ্জারাস। এই কারণে বলছি, বিশেষ করে এই ভাইরাসের ক্ষেত্রে এটা কিন্তু চরিত্র পাল্টাচ্ছে। কিছু মানুষের মানে ইনফেকশন হওয়ার পরে যে অ্যান্টিবডি ডেভেলপ করেছে, তারপরে যে ভাইরাসটা আরো পরিবর্তন হবে না, তার সিওরিটি কোথায়? এই জন্য কিন্তু অনেক সময় সিলেকশন প্রেসার হয়। সংক্রমণ ছড়িয়ে হার্ড ইমিউনিটির কথা বলা হচ্ছে, মানে এটাই হার্ড ইমিউনিটির পলিসি। সেক্ষেত্রে ডাক্তার বণিক, সুইডেন মডেল যেটা, সেটা হচ্ছে মেলামেশা করো, মানুষের মধ্যে মেলামেশা বাড়াও, এবং তাতে হার্ড ইমিউনিটিতে করোনা প্রতিরোধ করা যাবে। এই স্ট্র্যাটেজি আমাদের দেশে সম্ভব কিনা? প্রথম কথা হচ্ছে, এই হার্ড ইমিউনিটি এটা বাই ডেফিনেশন কখনোই একটা প্রিভেন্টিভ মেজার হতে পারে না। এটা একটু বুঝে নিতে হবে। হার্ড মানে একটা গ্রুপ অফ পপুলেশন উইথ সাম স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স। যেটা একটা টোটাল ভার্জিন পপুলেশনে আমরা এখন কোভিড নিয়ে ডিসকাশনস করছি, সেখানে আমরা এখনো জানি না যদি এই ভাইরাস সংক্রমণের ফলে যে ইমিউনিটি বা অ্যান্টিবডি আমাদের শরীরে
জন্মলাভ করবে সেটা কতদিন থাকবে, কী ধরনের ইমিউনিটি হবে সেটাও আমরা জানি না। পাশাপাশি এই হার্ড ইমিউনিটি কনসেপ্টটা হচ্ছে একটা এপিডেমিওলজিক্যাল কনসেপ্ট, যেটা নির্ভর করে কতগুলি নির্ধারিত ফ্যাক্টরের ওপরে। তার মধ্যে সবচাইতে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে এটাকে আমরা টেকনিক্যাল পরিভাষায় রিপ্রোডাকশন রেট বা R0 বলি। করোনার ক্ষেত্রে যেটা এখন পর্যন্ত 2.5-এর কাছাকাছি যদি ধরে নেওয়া হয়, তাহলে এই হার্ড ইমিউনিটি অর্থাৎ ডেভেলপ করবার জন্য আমাদের বা যে কোনো জনসংখ্যার অ্যাটলিস্ট 70% অফ দ্য পপুলেশন, 70% জনসাধারণের মধ্যে এই সংক্রমণের ঘটনা ঘটে যেতে হবে। এখন এটা মেলামেশা করে হতে পারে, অত্যন্ত দুঃখজনক হলো। সবচাইতে ভালো হয় যদি ভ্যাকসিন করা যেত, ভ্যাকসিন তো এখন নেই। এখন টোটাল পপুলেশনটা আমরা টেকনিক্যাল ভাষায় বলি সাসেপ্টেবল। যদি আমরা তর্কের খাতিরে ধরে নিই, আমি একটা ছোট্ট অঙ্কের হিসেবে বলি যে 100 জন মানুষের মধ্যে যদি 70টা মানুষের মধ্যে এই সংক্রমণের ঘটনা ঘটে এবং এখনো পর্যন্ত এই করোনা ভাইরাস ইনফেকশনের কেস ফেটালিটি রেট, মৃত্যুর হার অ্যারাউন্ড 3 যদি ধরে নিই, তাহলে 70 জন মানুষের মধ্যে ইনফেকশন হলে তার 3% অর্থাৎ 2.1 জন মানুষ, ধরে নিলাম 2 জন মানুষ মৃত্যু মুখে পতিত হবেন। আর যেহেতু আমরা জানি যে করোনা সংক্রমণের ফলে অ্যারাউন্ড 15 to 20% মানুষ তাদের জটিলতা বা সিভিয়ার ডিজিজ হয়, দে নিড স্পেশাল ট্রিটমেন্ট ইন কোভিড হসপিটালস, যেখানে সমস্ত রকমের ব্যবস্থা ইনক্লুডিং ভেন্টিলেশন, ডায়ালিসিস ইত্যাদি থাকবে। তাহলে যদি ওই 70 জন মানুষের মধ্যে 15 to 20% মানুষের মধ্যে সিভিয়ার ডিজিজ ডেভেলপ করে, তাহলে অন্ততপক্ষে 7 থেকে 8 জন মানুষের জন্য লাগবে বিশাল একটা ইনফ্রাস্ট্রাকচার, যে ইনফ্রাস্ট্রাকচার এই মুহূর্তে আমাদের দেশের সর্বত্র আছে বলে আমার মনে হয় না। তবে এখানে একটা আশার আলো, ভ্যাকসিনের কথা বলছিলেন, ভ্যাকসিন তৈরিতে অনেক দূর। মাইকোব্যাকটেরিয়াম ডাব্লিউ দেওয়ায় সুস্থতার পথে কোভিড-19 আক্রান্ত ব্যক্তি, এবং সেটা ভোপাল এইমস দাবি করেছে। মাইকোব্যাকটেরিয়াম ডাব্লিউ কুষ্ঠরোগের আতঙ্ক কাটাতে দিশা দেখিয়েছিল এই ওষুধ। কোভিড-19 নিয়ন্ত্রণেও এবার এই ব্যাকটেরিয়ামই আশা ভরসা। করোনার ওষুধ নিয়ে ফোকাসে এখন মাইকোব্যাকটেরিয়াম। কেন রাতারাতি মাইকোব্যাকটেরিয়াম নিয়ে আলোচনা? এই ওষুধ ব্যবহার করে সাফল্য পেয়েছে ভোপাল এইমস। ভোপালে যা ঘটেছে তাতে আশাবাদী হওয়াই যায়, মনে করছেন এইমসের ভোপালের চিকিৎসকরাও। তার কারণও আছে। এপ্রিলের শেষে এইমস ভোপালে ভর্তি হন করোনা আক্রান্ত ব্যক্তি। সংকটজনক ওই রোগীকে ভেন্টিলেটরে রাখা হয়, ওই রোগীকে মাইকোব্যাকটেরিয়াম দেওয়া হয়। কুষ্ঠ রোগের ওষুধ প্রয়োগের পরেই অবস্থার উন্নতি। 7 দিন পর জেনারেল বেডে সরানো হয়। मुझे ये बताते हुए बड़ी खुशी हो रही है कि दोनों मरीज जो जिनको ऑक्सीजन की ज़रूरत थी, जिनको सांस लेने में तकलीफ थी, आईसीयू से बाहर आ गए हैं। ये दोनों ही मरीज जो पहले कोरोना पॉजिटिव थे अब कोरोना नेगेटिव हो गए हैं। কুষ্ঠরোগের দাওয়ায় যে করোনা রুখতে ভূমিকা নিতে পারে আগেই তার ইঙ্গিত মিলেছে। তাই মাইকোব্যাকটেরিয়াম নিয়ে পরীক্ষা নিরীক্ষার কাজ শুরুতে অনুমতি দেয় ICMR। PGI-MER চণ্ডীগড়ে ক্লিনিক্যাল ট্রায়াল শেষ, চলতি সপ্তাহে হিউম্যান ট্রায়াল শুরু হচ্ছে। হাইড্রক্সি ক্লোরোকুইন, ফ্যাভিপিরাভির, রেমডেসিভির করোনা মোকাবিলায় বহু ওষুধের নাম ঘুরে ফিরে এসেছে। প্রত্যাশিত ফল এখনো অধরা। মাইকোব্যাকটেরিয়াম নিয়ে কি আশাবাদী হওয়ার কোনো জায়গা আছে? এই স্টাডিগুলো হোক, ফেজ ওয়াইজ ট্রায়ালগুলো হোক, তাতে আমরা বুঝতে পারবো যে এই ড্রাগটা ঠিক কতটা কাজ করছে। এটা আগে সেপসিস বা সেপ্টিসিমিয়াতে ব্যবহার করা হতো। ওই ওষুধটার ট্রায়াল করে দেখা গেছে সাইটোকাইন স্টর্মকে খুব সুন্দরভাবে কমাতে পারে। এটা একটা ইমিউনো মডিউলেটর অ্যাকশন। মাইকোব্যাকটেরিয়াম ডাব্লিউ এর হাত ধরেই কি আসবে সুখবর? আশায় বুক বেঁধে আরো কিছুটা অপেক্ষা। নিউজ 18 বাংলা। গোষ্ঠী প্রতিরোধের ক্ষেত্রে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার লাগবে তা বড় কঠিন বিষয় এই মুহূর্তে। তাহলে কি এই কুষ্ঠ রোগের ওষুধকে আমরা আশার আলো দেখতে পারি? ডাক্তার জোয়ারদার, খুব সংক্ষেপে। আসলে এটার নাম কিন্তু আমরা যেটা বলছি মাইকোব্যাকটেরিয়াম ডাব্লিউ, এর অরিজিনাল নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম ইন্ডিকাস প্রাণী, অনেক বড় নাম, জেনাস এবং স্পিসিস সাবস্পিসিস ধরে। এই অনেক বছরে এরকম একটা সুনির্দিষ্ট ইতিহাস আছে। 70 দশক থেকে এই কাজ শুরু করেছিলেন জিপি তলোয়ার, যার নাম প্রাণ তলোয়ার বলে আমরা জানি ভারতবর্ষে।
আমি এই প্রাণ তালোয়ারের নামটা এই কারণে উল্লেখ করলাম, উনি কিন্তু আমাদের ইন্ডিয়ান ইমিউনোলজির ফাদার বলি আমরা, ফাদার অফ ইন্ডিয়ান ইমিউনোলজি। ওনারই একটা তৈরি করা এর বিরুদ্ধে মানে লেপ্রোসির বিরুদ্ধে তৈরি করা একটা প্রোডাক্ট, এটা কিন্তু একটা ইমিউনোমডুলেটর এবং থেরাপির জন্য কাজ লাগে, প্রোফাইলেকটিক হিসেবে কাজ লাগে। শুধু তাই নয়, এটা শুধু লেপ্রোসির জন্য নয়, বিভিন্ন ব্যাপারে আমরা কিন্তু এটাকে ব্যবহার করেছি। টিউবারকুলোসিসের জন্য, যেগুলো আনট্রিটেবল টিউবারকুলোসিস, মায়োলোমার জন্য এবং বিভিন্ন কারণে এগুলো ব্যবহার করে দেখা গেছে যে এটা কিন্তু সুইচ ওভার করা যায়, ইমিউনোমডুলেশন করা যায়, যেটা সেপসিসের জন্য, ভাইরাল সেপসিস যেটা হচ্ছে কোভিডে, সেই জন্য কিন্তু আশার আলো একটা বিশেষভাবে এর কিন্তু আশার আলো দেখা যায়। ডক্টর চট্টোপাধ্যায়, এইরকম আশার আলো বিভিন্ন সময় আমরা দেখছি, কিন্তু সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে। 0.1 টেস্টে আছি, আমাদের এই মুহূর্তে কি করণীয়? আমাদের দ্রুত কিছু করতে হবে, কি বলবেন খুব সংক্ষেপে? দেখুন, করণীয় ব্যাপার হচ্ছে সরকারের দিক থেকে করণীয়, মানুষের দিক থেকে করণীয়। সরকারের দিক থেকে যে করণীয় কাজ, আরো টেস্ট করে সমস্ত যত রকম সিমটোম্যাটিক মানুষ আছেন তাদের যত বেশি সংখ্যক মানুষকে আইডেন্টিফাই করা, তাদেরকে কন্টেইন করা, তাদের যারা চারপাশে আছেন, সংস্পর্শে আছেন, তাদেরকে আইডেন্টিফাই করা, একটা কন্টেনমেন্ট জোনগুলোকে আরো বাড়ানো এবং সেগুলো আরো বেশি করে ইমপ্লিমেন্ট করা। এবং সেকেন্ড, মানুষের দিক থেকে সচেতনতা হচ্ছে, দেখুন, হাত ধোয়া, মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্সিং, এগুলো আমরা শিখে গেছি, কিন্তু উপসর্গগুলোকে লক্ষ্য করা এবং আরো নিজেদের মধ্যে সচেতনতা বাড়ানো, যাতে করে আমরা এই রোগটা। সুইডিশ মডেল আমরা কথা বলছিলাম, আমাদের মধ্যে সচেতনতা তো এই অবস্থা, কন্টেনমেন্ট জোনই মানা হচ্ছে না, এবং 135 কোটি আমাদের দেশ। সুইডিশ মডেল চলে? গোষ্ঠী প্রতিরোধ সম্ভব? খুব সংক্ষেপে দেখো, একটাই কথা বলি, ভারতবর্ষের সঙ্গে সুইডেনের কোনো অংশে কি কম্প্যারিজন হয়? সুইডেনের জনসংখ্যা হচ্ছে 1 কোটি, ভারতবর্ষের 4টে জেলার জনসংখ্যা হচ্ছে 1 কোটি। সুইডেনের জনঘনত্ব হচ্ছে 25 পার স্কোয়ার কিলোমিটার, ভারতবর্ষের জনঘনত্ব 506, পশ্চিমবঙ্গের 1000-এর উপরে, কলকাতায় 24,100। সুইডেনের যা পার ক্যাপিটা ইনকাম, তার 10 ভাগ কেন, তার বোধহয় 20 ভাগের 1 ভাগও আমাদের ভারতবর্ষের কোনো লোকের পার ক্যাপিটা ইনকাম নয়। সেইখানে দাঁড়িয়ে সুইডেনে যে সুইডিশ মডেল হবে, সেটা কি ভারতবর্ষের জন্য অ্যাপ্লিকেবল হওয়ার কথা আমরা চিন্তা করতে পারি? এটা তো কমন সেন্স। সুতরাং গোষ্ঠী প্রতিরোধের যদি আমরা দিক নির্দেশ করি, সেই গোষ্ঠী প্রতিরোধে এখনই চিকিৎসকরা রাজি হচ্ছেন না বা সহমত নন, কারণ আমাদের দেশের স্বাস্থ্য পরিকাঠামো এবং আর্থসামাজিক পরিস্থিতি। অন্যদিকে এই বিভিন্ন রকমের আশার আলো আমাদের দেখাচ্ছে, যদিও আমরা টেস্টের দিক থেকে অনেকটাই পিছিয়ে আছি আমাদের দেশে, ওই স্ট্যাটিস্টিক্যাল জাগলারি ছাড়া। কোন পথে আমরা যাব, করোনা কোন পথে প্রতিরোধ করতে পারবো, ভবিষ্যতই বলবে। আপাতত শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাদের 4জনকে আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। শেষ করছি, সঙ্গে থাকুন।